আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা তোমাদেরকে দেখাবো কবিতা থেকে কিভাবে মেটাফর আইডেন্টিফাই করব এবং মেটাফর বসাবো এবং সেটার রিজনটা কিভাবে লিখব। তার আগের ভিডিওতে আমি মেটাফর নিয়ে বিস্তারিতভাবে ক্লাস দিয়েছি, তোমরা যারা ওই ক্লাসটি দেখো না অবশ্যই ক্লাসটি দেখে নেবে। তো মেটাফর আমরা কিভাবে আইডেন্টিফাই করব, তার আগে আমাদেরকে জানতে হবে মেটাফর বিষয়টা কি। মেটাফর মানে তুলনা, দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করাকে মেটাফর বলে। তবে এই তুলনাতে অ্যাজ এবং লাইক উজ্জ্ব থাকবে, সেখানে অ্যাজ এবং লাইক থাকবে না। তো একটা কবিতা নিয়ে আমি আজকে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে মেটাফোর্স, লিখেছেন সিলভিয়া প্লেথ। হু ইজ সিলভিয়া প্লেথ? সিলভিয়া প্লেথ হচ্ছে একজন আমেরিকান রাইটার, একজন ফিমেল রাইটার। তো তার জীবনে অনেক ডিপ্রেশন ছিল। তো আমরা তার যে লাইফ স্কিম সেখান থেকে জানতে পারি হতাশা ডিপ্রেশনের কারণে তিনি আত্মহত্যা দিয়েছিলেন, অর্থাৎ তিনি আত্মহত্যা করে মারা গেছেন। এবং তার আত্মহত্যাটা ইংরেজি সাহিত্যের জন্য খুব 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 বেশি ক্ষতি হয়েছিল তৎকালীন সময়ে, কারণ তার আত্মহত্যা স্বাভাবিকভাবে ছিল না। সে জ্বলন্ত গ্যাসের চুলায় নিজের মস্তিষ্ককে ওখানে ঢুকিয়ে তিনি আত্মহত্যা করেছিলেন। তো এই সিলভিয়া প্লেথের মেটাফোর্স কবিতাটা খুব বেশি ফাটক জনপ্রিয় কবিতা এবং এটি তোমাদের সিলেবাসে বা তোমাদের যে বইগুলোতে সেখানে দেওয়া রয়েছে। তো সেই কবিতাটা নিয়ে আমি আলোচনা করব শিক্ষার্থীরা। তার আগে আমাদেরকে দেখতে হবে আমরা মেটাফর কিভাবে বের করব। মেটাফর মানে তুলনা। তোমাকে আগে কবিতা থেকে খুঁজে বের করতে হবে কোন কবিতাতে তুলনা করা হয়েছে, দুইটি ভিন্ন বিষয় কোন কবিতা বা কোন লাইনের মধ্যে আলোচনা করা হয়েছে। এগুলোকে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় তোমাকে আইডেন্টিফাই করতে হবে শিক্ষার্থীরা। এখানে যদি একটি জিনিস ভিন্ন বিষয়ের মতো মনে হয় বাট সরাসরি বলা হয় না, সেটাই কিন্তু মেটাফর। অর্থাৎ তোমার কাছে মনে হবে যে একটি জিনিস ভিন্নভাবে উপস্থাপন হয়েছে, এটাই মেটাফর। এইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে কবির কল্পনার জগতে কবির তার যে চিন্তা ভাবনাটাকে কোনো কিছুর সাথে তুলনা করা হচ্ছে কিনা সেখান থেকে আমাদেরকে লাইনটা খুঁজে বের করতে হবে। পরে তোমাদেরকে মেটাফর কিভাবে বাইর করব বা মেটাফর কিভাবে আইডেন্টিফাই করব সেটা তোমাদেরকে দেখাবো। আমি হোয়াইট বোর্ডে এটা রিজনটা লিখে দিয়েছি, যেটা তোমাদের বইতে ছিল। এটা নিয়ে আমি বিস্তারিত বলবো। তার আগে আমরা কবিতাটা পড়ব এবং কবিতাটা থেকে কিভাবে মেটাফর বের করতে হয়। তার আগে প্র্যাকটিসের বিকল্প নাই, আমাদেরকে অনেকগুলো কবিতা প্র্যাকটিস করতে হবে এবং সেখান থেকে মেটাফর আইডেন্টিফাই করতে হবে। সেটা আমি পড়ি, সবাই একটু মনোযোগ দাও। আই এম এ রিডল ইন 9 syllables। আমি এক ধাঁধা যার মধ্যে 9টি অক্ষর রয়েছে। আচ্ছা। অ্যান এলিফ্যান্ট এ ফন্ডারাস হাউস। আমি একটি হাতি অথবা ভারী একটি ঘর। ওকে। এ মেলন স্ট্রলিং অন 2 tendrils। আমি 2 সরু ডালের উপর চলমান একটা তরমুজ। তার মানে আমি এখানে যে 3টি লাইন পড়লাম, এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু মেটাফর রয়েছে। প্রথম লাইনে আমি দেখি সে বলছে আমি এক ধাঁধা। আসলে ব্যক্তি কি কখনো ধাঁধা হতে পারে? পারে না। তার মানে এইখানে আমি দেখতে পাচ্ছি যে আই এম এ রিডল। রিডল মিন্স হচ্ছে ধাঁধা। তো আইয়ের সাথে রিডল, আই মিন্স কে? আই মানে স্পিকার, কবি। এখানে সিলভিয়া প্লেথের কথাই বলা হচ্ছে যে তিনি হচ্ছেন একটা রিডল। তো এইখানেই কিন্তু আমরা মেটাফরটা পেয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এরপরে অ্যান এলিফ্যান্ট এ ফন্ডারাস হাউস। এখানে বলছে যে আমি একটি হাতি অথবা ভারী একটি ঘর। তো সে কখনো হাতি হতে পারে না, বাট সে নিজেকে বলছে যে আই অ্যাম অ্যান এলিফ্যান্ট, আমি একটা হাতি। তার মানে আইয়ের সাথে আবারও এখানে স্পিকারের সাথে তুলনা হচ্ছে হাতির সাথে। তা আমরা লাইনগুলো এইভাবে খুঁজে খুঁজে বের করবো শিক্ষার্থীরা। এরপরে বলছে এ মেলন স্ট্রলিং অন 2 tendrils। আমি 2 সরু ডালের উপর চলমান একটা তরমুজ। আচ্ছা, ব্যক্তি কি কখনো তরমুজ হতে পারে? তো এখানে দেখতে পাচ্ছি মানুষের সাথে তরমুজের একটা তুলনা করা হচ্ছে শিক্ষার্থীরা। এরপরেরটা ওহ রেড ফ্রুট আইভরি ফাইন টিম্বার্স। হে লাল ফল দাঁতের মতো সাদা কাঠের মতো সুন্দর। আচ্ছা, দাঁতের মতো সাদা কাঠের মতো সুন্দর, এখানেও কিন্তু মেটাফর রয়েছে শিক্ষার্থীরা। এরপরে আমরা দেখি পরের লাইনটি, দিস লোভস উইগ উইথ ইটস ইয়েস্টি রাইজিং। মানে কি? এই রুটিটি বড় হয়ে উঠেছে খামিরের মতো ফুলে।
এই রুটিটি দ্বারা আসলে কি বোঝাচ্ছে? কবিতার আগামাথা তোমরা কিছু বুঝতেছো না, আমি একটু পরে সামারিটা বলবো তোমাদের উদ্দেশ্যে। এরপরে বলছে মানিস নিউ মাইন্ডেড ইন দিস প্যাট ফার্স, এই মেদবহুল থলেতে নতুন মুদ্রা গড়ে উঠেছে। এই মেদবহুল থলেতে নতুন মুদ্রা গড়ে উঠে দ্বারা কি বুঝাইছে আমরা পরে আলোচনা করতেছি। এরপরে দেখো, আই এম এ মিন্স এ স্টেজ এ খাও ইন খাফ, আমি কেবল একটি মাধ্যম, একটি মঞ্চ, একটি গর্ভবতী গরু। সে তাকে গর্ভবতী গরুর সাথে তুলনা করা হয়েছে শিক্ষার্থীরা। এখানেও আমরা মেটাফোরের একটা ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি। এরপরে বলছে যে আই হ্যাভ ইটেন এ ব্যাগ অফ গ্রিন অ্যাপলস, আমি যেন সবুজ আপেলের একটি থলে খেয়েছি। আসলে কি সে একটা থলে খাওয়ার মতো মানুষ? না। তাহলে এখানেও একটা তুলনার কিন্তু ব্যাপার স্যাপার হচ্ছে, কিসের সাথে? গ্রিন অ্যাপলসের সাথে। এরপরে আসি, ব্রডেড দ্য ট্রেন দেয়ার্স নো গেটিং অফ, মানে আমি এমন একটি ট্রেনে উঠেছি যেখান থেকে আর নামার উপায় নাই। আসলে শিক্ষার্থীরা এই মেটাফর কবিতায় আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি, সিলভিয়া প্লেথ যখন প্রেগন্যান্সি অবস্থায় আছে, মানে তার যে প্রেগনেন্ট থাকা অবস্থায় বা গর্ভবতী থাকা অবস্থায় তার শরীরে কি কি পরিবর্তন হচ্ছে, বা তিনি তার সেই গর্ভকালীন যে সময়টাকে সে নানাভাবে সেটাকে ভাগ করেছে এবং নানা মেটাফর ব্যবহার করে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি বললেন যে তিনি হচ্ছে বলছে যে আই এম এ রিডল ইন 9 syllables, অর্থাৎ আমি এক ধাঁধা যার প্রত্যেকটি লাইনে অক্ষর। তার মানে হচ্ছে আসলে 9টা সিলেবল বলতে এখানে তিনি বুঝিয়েছেন গর্ভকালীন 9 মাসকে। হ্যাঁ, হতে পারে সেটা 10 মাস, বাট তিনি 9 মাসের কথাই তুলে ধরেছেন এখানে। এরপরের লাইনে তিনি বলেছেন যে অ্যান এলিফ্যান্ট এ ফন্ডারাস হাউস, আমি একটি হাতি অথবা ভারী একটি ঘর। এখানে হাতি দ্বারা, যেমন হাতির পেট ফোলানো অবস্থায় থাকে, তো তিনি গর্ভবতী অবস্থায় বা তার প্রেগনেন্সি যেই সময়টা, সেই সময়টাতে তার পেট কেমন ছিল বা পেট কতটুকু ভারী ছিল, বা তিনি সেটাকে একটা ঘরের সাথে তুলনা করছেন শিক্ষার্থীরা। এরপরে এ মেলন স্ট্রলিং অন 2 ট্যান্ডেলস, আমি 2 সরু ডালের উপর চলমান একটি তরমুজ। তার মানে সে তার যে পেট বা তার যে মেদ, সেটা কিন্তু গর্ভ অবস্থায় অনেকাংশেই স্বাভাবিক মহিলাদের চেয়েও অনেক বেশি ফুলে থাকে। এই জন্য তিনি সেই ফ্যাট বা তার যে এই ভ্যালি, সেটাকে তিনি তরমুজের সাথে তুলনা করেছেন শিক্ষার্থীরা। এবার আমি টোটাল যে কবিতাটা সেটাকে যদি সামারি করে বলি, সেটা হচ্ছে কবিতাটি গর্ভ অবস্থার অভিজ্ঞতাকে তুলে ধরে। এই কবিতায় কবি নিজেকে বিভিন্ন বস্তুর সাথে তুলনা করেছেন যা তার গর্ভ অবস্থার বিভিন্ন দিক প্রকাশ করে। তিনি বলেন তিনি 9 শব্দের একটি ধাঁধা, এটি গর্ভধারণের জটিলতা ও রহস্যকে বোঝায়। এরপর তিনি নিজেকে হাতি এবং ভারী এক ঘর হিসাবে বর্ণনা করেছিলেন, যা গর্ভ অবস্থায় শারীরিক এবং পরিবর্তনের ভারকে প্রকাশ করে। তিনি আরও নিজেকে 2 ঢালের উপর চলা একটি তরমুজ হিসাবে তুলনা করেছিলেন, যা গর্ভের শিশুর আকৃতি ভারসাম্যহীনতা বলতে বোঝায়। টাকার থলে এর মাধ্যমে গর্ভের শিশুকে মূল্যবান কিছু হিসেবে তিনি উপস্থাপন করেছেন। সবুজ আপেল খাওয়া দিয়ে গর্ভ অবস্থায় অস্বস্তি এবং শারীরিক সমস্যার তিনি ইঙ্গিত দিয়েছিলেন। কবি বলেন তিনি এমন একটি ট্রেনে উঠেছিলেন যেখান থেকে নামা সম্ভব নয়, যা গর্ভধারণের অনিবার্যতা এবং অগ্রগতির প্রতি ইঙ্গিত করে। তার মানে যে তিনি যে ট্রেনে উঠেছিলেন, মানে গর্ভ অবস্থায় তার যে অবস্থাটা, এখান থেকে তার সরে আসার আর সুযোগ নাই, মানে এটা শেষ ডেস্টিনেশন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা। তো আমরা এখানে যে কবিতাটা আমরা দেখতে পাইছি, এই কবিতাটা থেকে তো এখন তোমাদের মেটাফর বের করতে অসুবিধা হবে না। তোমরা এখন মোটামুটিভাবে বুঝতে পারছো যে তুলনা থাকলে কোনটার সাথে কোনটার কি তুলনা, সেটা থাকলেই তো সেটাকে আমরা কি বলবো, কি হিসাবে ধরে নিব, মেটাফর হিসাবে ধরে নিব। তো এখানে দেখি আমি লাইন অফ দ্য পোয়েম, কবিতাটা লাইন। আমার এই কবিতাতে সম্পূর্ণ লাইনগুলোতে মেটাফর রয়েছে। যেহেতু আমার হোয়াইট বোর্ডে জায়গা না থাকার কারণে আমি জাস্ট 4টি মেটাফর লাইন এখানে তুলে ধরেছি। শিক্ষার্থীরা তোমরা বাকিগুলো তুলে ধরবে। এখানে বলছে আই এম এ রিডল ইন 9 syllables, আমি 9টা শব্দের একটা ধাঁধা, মানে কি 9টা মাসের কথা বলা হয়েছে এখানে, যে তার প্রেগন্যান্সির যে সময়টা চলতেছে সেই সময়টাকে ইঙ্গিত করা হয়েছে।
তো এখানে আই এর সাথে রিডেলের তুলনা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো কম্পেয়ারিং পার্সন থিংস, কোনটার সাথে কোনটার তুলনা? এখানে আই বলতে আসলে দ্য স্পিকারের কথাই বলা হয়েছে। তুমি যদি এখানে লেখো সিলভিয়া প্লেথ তাও হবে, কারণ কবির নাম এখানে সিলভিয়া প্লেথ। তো এখানে দ্য স্পিকারের কথাই বলা হয়েছে এবং সেটা তুলনা করা হচ্ছে কিসের সাথে? দ্য রিডেলের সাথে, একটা ধাঁধার সাথে তুলনা করা হচ্ছে শিক্ষার্থীরা। তাহলে আমি দেখতে পেলাম দ্য স্পিকারের সাথে দ্য রিডেলের তুলনা করা হচ্ছে, দুইটা আমরা পেয়ে গেছি। এবার তুলনাটার কারণটা কি? তো আমি আমার গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম আমরা যদি সবগুলোতে একটা রিজন উল্লেখ করে দেই তাও আমরা মার্ক পাবো। যেহেতু তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে, এটা তোমাদের জন্য অনেকাংশে কঠিন, বা আমার শিক্ষার্থীরাও যদি শুধুমাত্র রিজনের ঘরে সে লিখে হেয়ার কম্পেয়ার্স টু আনলাইক থিংস দ্য স্পিকার অ্যান্ড দ্য রিডল। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে রিডলের সাথে তুলনা করা হচ্ছে। যদি এইটাও লেখে তাও আমার স্টুডেন্টরা মার্ক পাবে ইনশাল্লাহ। আর তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে দেখো, আমাকে ফলো করো, তোমরা চেষ্টা করবা সংক্ষেপে রিজনটা লেখার জন্য। যেমন আমরা কবিতাটা এখন জেনে গেছি, পড়ে গেছি, বুঝে গেছি। সবচেয়ে বেশি কাজ হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে অনেকগুলো কবিতা, তাহলে সেখান থেকে কমন আসলে ইনশাল্লাহ দিতে পারবা। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসক্রাইব হার ডিফিকাল্ট সিচুয়েশন ইন প্রেগন্যান্সি। এখানে যে সে তাকে 9টা রিডেলের সাথে বা সে 9টা সিলেবলের সাথে নিজেকে তুলনা করছিলেন, এইটা আসলে তার একটা ডিফিকাল্টি সিচুয়েশন, এটা তার একটা কঠিন একটা সময়। কার সময়? হার। এখানে হার দ্বারা সিলভিয়া প্লেথ এই মহিলার কথাই বলা হয়েছে, এবং এই সিলভিয়া প্লেথ কিন্তু তৎকালীন সময়ের খুব কি বলে অনেক বিউটিফুল গার্ল ছিলেন। তার হাজব্যান্ড টেড হিউজও তৎকালীন সময়ের একজন বিশ্ববিখ্যাত একজন কবি ছিলেন, বাট স্বামী পরকীয়া করতো বলেই আসলে তার ওয়াইফের মনে সবসময় বিষণ্ণতা থাকতো, এবং ওয়াইফ সবসময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতো তার স্বামী যখন অন্য মেয়েদের সাথে টাইম পাস করতো। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। এখানে ডিসক্রাইব হার ডিফিকাল্ট সিচুয়েশন, ডিসক্রাইব বর্ণনা করা হয়েছে, কারণটা কি? এখানে বর্ণনা করা হয়েছে হার ডিফিকাল্ট সিচুয়েশন, তার কঠিন সময়গুলোকে ইন প্রেগনেন্সির সময়ে। তো তোমাদেরকে ধরতে হবে এই কবিতাটা কি নিয়ে আলোচনা করা হচ্ছে। তুমি যদি প্রেগনেন্সি নিয়ে আলোচনাটা না বুঝো তাহলে তো তোমার দ্বারাই কারণ হবে না, তখন ওই আমার ফাঁকিবাজি টেকনিকটা তুমি অবলম্বন করবা। কি করবা? হেয়ার কম্পেয়ার টু আনলাইক থিংস, কি? দ্য স্পিকার অ্যান্ড দ্য রিডল, ওইটাতেও তুমি মার্ক পাবে শিক্ষার্থীরা। এরপরে দেখো অ্যান এলিফ্যান্ট এ ফন্ডারার হাউস, ওই যে তার যে প্যাটটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? একটা সাদা হাতির সাথে তুলনা করা হয়েছে, একটা হাতির সাথে, হাতির ফ্যাটের মতো তার যে প্যাট সেটাকে তুলনা করা হয়েছে শিক্ষার্থীরা। এবার দেখি কার? স্পিকারের। কিসের সাথে? একটা হাতির সাথে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কারণের মধ্যে লিখছি শোয়িং দ্য হ্যাভিনেস, এখানে দেখানো হয়েছে হ্যাভিনেস মানে ভারী, অ্যান্ড লার্জেস এবং খুব বড়, অফ দ্য প্রেগনেন্ট বডি। একটা প্রেগনেন্ট মহিলার পেট কেমন থাকে? মোটামুটিভাবে স্বাভাবিক মানুষের একটু বড় থাকে না? অবশ্যই বড় থাকে। তো এইখানে সেটাই কিন্তু বলা হচ্ছে যে শোয়িং দ্য হ্যাভিনেস, এখানে দেখানো হয়েছে ভারী অ্যান্ড লার্জেস এবং খুব বড়, অফ দ্য প্রেগনেন্ট বডি, মানে গর্ভ অবস্থার যে বডিটা সেটা মোটামুটিভাবে একটু বড় সড়ই মনে হচ্ছে, এবং সেটা একটা হাতির সাথে তুলনা করা হচ্ছে স্পিকারের। তো এটা আমরা বুঝছি শিক্ষার্থীরা। এরপরে এ মেলন স্ট্রলিং অন 2 tendrils, এখানে দেখা যাচ্ছে যে স্পিকারের যে বডিটা, ওনার যেই প্রেগনেন্ট সময়ের যে বডিটা, সেটাকে একটা মেলন, একটা তরমুজের সাথে কিন্তু এখানে তুলনা করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে কবি বা সিলভিয়া প্লেথ তার জীবনের যে একটা অংশকে বা তার যে ডিউরেশন অফ প্রেগনেন্সি, এই সময়টাকে তিনি মোটামুটি অনেক কিছুর সাথেই তুলনা করছেন তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেলন একটা তরমুজের সাথে তার যে প্রেগনেন্ট বডিটা সেটাকে তুলনা করা হচ্ছে। তো আমরা এখানে কি লিখব? শোয়িং দ্য শেপ
এখানে আকৃতিটা দেখানো হয়েছে অফ দ্য বডি ডিউরিং প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির সময়ের যে বডিটা, সেটার শেপটা, সেটার আকৃতিটাই এখানে তুলে ধরা হয়েছে শিক্ষার্থীরা। এরপরে আমরা দেখতে পাচ্ছি boarded the train there are no getting off, অর্থাৎ প্রেগন্যান্সির যে সময়টা, যে দ্য জার্নি অফ প্রেগন্যান্সির যে টাইমটা, যে স্পেনটা, সেটাকে এ ট্রেন রাইড, চলন্ত একটা ট্রেনের সাথে তুলনা করা হয়েছে শিক্ষার্থীরা। তো স্যার এটা কিভাবে সম্ভব? কারণ একটা মানুষ যখন বা একজন লেডি যখন গর্ভবতী হয়, তখন সে কিন্তু এটা নিয়েই তার জার্নিটা শুরু করে, এটা নিয়েই সে সকল কাজকর্ম করতে থাকে, এটা নিয়ে তার প্রাত্যহিক জীবনের সকল কিছু সমস্যার সমাধান করে। তার মানে এটা একটা ট্রেনের মতো, ট্রেন যেমন চলতে থাকে, তার নির্দিষ্ট ডেস্টিনেশনে, গন্তব্যে গিয়ে সে থামে। বাট এই একজন প্রেগন্যান্সি বা জার্নি অফ প্রেগন্যান্সি বা জার্নি অফ যে টাইমটা প্রেগনেন্টের, সেই সময়টাও একটা ট্রেনের মতোই অবস্থা। তো এখানে কারণের মধ্যে আমরা লিখছি হেয়ার কম্পেয়ার টু ডিসিমিলার থিংস, ওই যে আমি আগের সেটা লিখেছি, যেটা আগে আমরা লিখেছিলাম, আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে হেয়ার কম্পেয়ার্স টু ডিসিমিলার থিংস, এখানে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে। একটা হচ্ছে ডিউরিং অফ প্রেগন্যান্সির সময়টাকে, আর সেটা তুলনা করা হচ্ছে ট্রেন রাইড, একটা চলন্ত ট্রেনের সাথে। আমি শেষে এটা কেন দিলাম স্যার, আগেরগুলো কেন দিলাম? তোমার যেইভাবে ইচ্ছে হয় তুমি সেইভাবে লিখবে, বাট কিন্তু তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোন জায়গাতে তুমি পাচ্ছ কি মেটাফরের লাইনটাকে তুমি যদি বসাইতে পারো এবং ভাগ করে কম্পেয়ারিং পার্সনের সাথে এবং কোনটার সাথে তুলনা করা হচ্ছে সেটা যদি বসাইতে পারো, অনায়াসে তুমি রিজনটাও লিখতে পারবা। রিজন লেখার জন্য এত টেনশিত হতে হবে না, শুধু একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কবিতাটাকে ভালো করে পড়তে হবে, কবিতার মধ্যে কি চাওয়া হয়েছে, রিজনটা কি চাওয়া হয়েছে সেটা ভালো করে দেখতে হবে শিক্ষার্থীরা। আজ চলে যাচ্ছি না, বাট আবারও তোমাদের সাথে আরেকটি মজার ক্লাস নিয়ে হাজির হচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আরেকটা কথা, ইনশাল্লাহ তোমরা যারা 9-এ উঠবে, তোমাদের জন্য নিয়মিত ক্লাস থাকবে 9-এ, সেটা হচ্ছে সারপ্রাইজ ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।